আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা? আশা করি অনেক 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 ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি উদ্ভাসের ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামের কনিক্সের ষষ্ঠ লেকচার। আশা করি এই ক্লাসটি শেষে তোমরা কনিক্সের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং সেখান থেকে আসা প্রশ্নগুলোই বা কেমন হয় সেটা বুঝতে পারবে। তবে ক্লাস শুরু করার আগে আমি তোমাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। আমার নাম আহমেদ মাশফিকুর রহমান। বর্তমানে আমি বুয়েটে তড়িৎ প্রকৌশলে পড়াশোনা করছি। আমি বুয়েটের 21 ব্যাচের একজন ছাত্র। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের ক্লাসটি শুরু করে দিই। প্রথমেই আমরা দেখে নিব আজকে আমরা ক্লাসে কোন টাইপের প্রশ্নগুলো সমাধান করব। আজকের ক্লাসে মূলত আমরা অধিবৃত্তের বিভিন্ন ধরনের উপাদান বের করার প্রশ্নগুলো সমাধান করব। দেখো, এটাতে 3 স্টার দেওয়া হয়েছে, মানে উপবৃত্তের বৈশিষ্ট্য নির্ণয় করার যে টাইপটা ছিল এবং পরাবৃত্তের বৈশিষ্ট্য নির্ণয় করার যে টাইপটা ছিল তার মতোই অধিবৃত্তের বৈশিষ্ট্য এবং তার বিভিন্ন সমীকরণ নির্ণয় করার টাইপটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা দেখে নিই কোথায় কোথায় আসলে এই টপিক থেকে প্রশ্নগুলো এসেছে। লক্ষ্য করলে দেখবে যে রিটেনে আসলে খুব একটা বেশিবার এখান থেকে প্রশ্ন আসেনি। যতবারই প্রশ্ন এসেছে ততবারই এসেছে আমার এমসিকিউতে, এবং রিসেন্ট ইয়ারে এখান থেকে আসলে এমসিকিউতে বেশ ভালো মাত্রায় প্রশ্ন এসেছে। তাই একেও কিন্তু আমি উপবৃত্তের মতো 3 স্টারের চেয়ে বেশি স্টার দিতে চাইবো। আমার পক্ষে সম্ভব হলে এটাতে আমি 4 স্টারই দিতাম। আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের মূল ক্লাসে ঢুকে যাই। আচ্ছা, প্রথমেই দেখো আমাদের এখানে একটি সমীকরণ দেওয়া আছে। সমীকরণটি হচ্ছে x² / a² - y² / b² = 1। শুরু করার আগে আমি একটা জিনিস তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই। তোমাদের কি মনে আছে আমাদের উপবৃত্তের সমীকরণ কেমন ছিল? ছিল কিছুটা এরকম যে x² / a² + y² / b² = 1। আচ্ছা, এবং সেখানে আমরা একটা কন্ডিশন দিয়েছিলাম। কন্ডিশনটা হচ্ছে কি, a গ্রেটার দেন বি, তাই না? ওকে। তোমরা কি সমতুল বুঝো? সমতুল মানে দুইটা জিনিস আসলে এক না, সমান না, কিন্তু তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা যায়। ঠিক সেরকম আমরা এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে চাই। লক্ষ্য করে দেখবা যে আমাদের x² / a² - y² / b² এই এই অধিবৃত্তটির যে ফর্মুলাগুলো আসবে বা সমীকরণগুলো আসবে সেগুলো আসলে a গ্রেটার দেন বি এর জন্য উপবৃত্তের যে ফর্মুলাগুলো থাকে বা সমীকরণগুলো থাকে তার অনুরূপ। তার মানে আমাদের এখানে প্লাস মাইনাসের সম্পর্ক, আর উপবৃত্তে থাকে গ্রেটার দেন লেস দেনের সম্পর্ক। যেই চলকের আগে মাইনাস আছে সেই চলকের সহগটাকে আমরা কি ধরে নিতে পারি? যে উপবৃত্তের ক্ষেত্রে সে ছিল কি, লেস দেন। আর যেই চলকের আগে মাইনাস নেই সেটা হচ্ছে কি, আমার এই যে a² আগে কোনো মাইনাস নেই, এটাকে আমরা ধরতে পারি কি, এটাকে ধরতে পারি উপবৃত্তের গ্রেটার দেন যে পার্টটা থেকে সেটা। এভাবে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখবে অধিবৃত্তের ফর্মুলাগুলো আসলে উপবৃত্তের ফর্মুলাগুলোই সমান, এবং সমীকরণগুলো আসলে একই আসছে। নতুন কোনো তফাৎ এদের মধ্যে নেই। তবে অধিবৃত্তের মধ্যে আমরা নতুন কিছু কনসেপ্ট পেতে পারি। তাহলে চলো আমরা সামনে আগে দেখি আসলে এখানকারটাতে আমাদের এই যে অধিবৃত্তের একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে বৈশিষ্ট্য এবং সমীকরণগুলো কি বা আসে। তাহলে চলো আমরা আমাদের এই সমীকরণটার দিকে চলে আসি। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি উপকেন্দ্র আসলে এই দুইটি বিন্দুতে আছে। এই দুইটি বিন্দুতে আছে। উপবৃত্তের মতো এখানেও এই আমাদের উপকেন্দ্রের সমীকরণ হচ্ছে AE, 0, এবং এটা হচ্ছে -AE, 0। এবং উপবৃত্তের মতো এখানেও আমাদের দেখা যাবে যে উপকেন্দ্রিক লম্ব এর দৈর্ঘ্য আসবে, উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্ব এর দৈর্ঘ্য আসবে। আচ্ছা, এখানে আসলে আমি একটি দাগ দিতে চাচ্ছিলাম, ভুলে স্কোয়ার চলে আসছে, সরি। আমরা আছে একটা লম্ব আঁকবো। দেখো, আমরা যদি হচ্ছে এই উপকেন্দ্র বরাবর একটি লম্ব আঁকি সেটা হবে হবে কি আমার, সেটা হবে হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্ব, তাই না? আচ্ছা, তাহলে এই যে উপকেন্দ্রিক লম্বটা আঁকা হয়েছে এর দৈর্ঘ্য কত আসবে বলো তো? এই দৈর্ঘ্যটা আমরা অলরেডি, আচ্ছা, এই দৈর্ঘ্যটা আমরা অলরেডি দেখে এসেছি যে সেটা হচ্ছে আমার কার সমান হবে? সেটা হবে 2b² / a, যেটা আমরা কোথায় পেয়েছিলাম, যেটা আমরা উপবৃত্ততেও পেয়েছিলাম। ওকে। আচ্ছা, তাহলে আমাদের অধিবৃত্তের ক্ষেত্রে x² / a² - y² / b² = 1 এই ফর্মুলায় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 2b² / a। আচ্ছা, এবার চলো আমরা দেখে নিই আমাদের এই যে দ্বিকাক্ষ আছে এই দ্বিকাক্ষগুলোর সমীকরণ কেমন আসবে।
দেখো আমাদের উপবৃত্তের দিকগুলোর সমীকরণ কেমন ছিল। এটা ছিল এটা ছিল এক্স ইকুয়ালস টু প্লাস এ ই, আর এটা ছিল কি এক্স ইকুয়ালস টু প্লাস এ বাই ই, আর এটা ছিল কি, এটা ছিল এক্স ইকুয়ালস টু মাইনাস এ বাই ই, তাই না? দুইটা মিলে আমরা একত্রে কি বলতাম, আমরা বলতাম নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই। দেখো এখানেও কিন্তু আসলে তাই আছে। তাহলে এই যে নিয়ামক রেখাগুলো আছে এদের পাদবিন্দুর স্থানাঙ্কগুলো তাহলে কি আছে, নিশ্চয়ই কত, নিশ্চয়ই এ বাই ই কমা জিরো, এবং এখানেও আছে কত, এখানেও আছে মাইনাস এ বাই ই কমা জিরো। একদমই কার মতো, একদমই উপবৃত্তের মতো। আচ্ছা, উপবৃত্তের ক্ষেত্রে আমরা দুইটি অক্ষ পেয়েছিলাম, একটি ছিল বৃহদাক্ষ, একটি ছিল ক্ষুদ্রাক্ষ। এখানে বৃহদাক্ষের অনুরূপে আমরা একটি অক্ষ পাবো, সেটাকে আমরা বলবো আর অক্ষ, এবং ক্ষুদ্রাক্ষের মতো একটি অক্ষ পাবো, অনুরূপ বা সমতুল একটি অক্ষ পাবো, সেটা হচ্ছে আমার অনুবন্ধী অক্ষ। তাহলে আমাদের আর অক্ষ বলতে বোঝানো হচ্ছে, আর অক্ষ বলতে বোঝানো হচ্ছে এই দূরত্বটাকে, এই দূরত্বটাকে। দেখো আমাদের পরাবৃত্তের ক্ষেত্রে একটি শীর্ষ পেয়েছিলাম, উপবৃত্তের ক্ষেত্রে আমরা চারটি শীর্ষ পেয়েছিলাম, অধিবৃত্তের ক্ষেত্রে শীর্ষ কিন্তু শুধুমাত্র দুইটি। একটি হচ্ছে কোথায়, একটি আমি পাবো এই জায়গাতে, আর একটি পাবো এখানে। ওকে, আচ্ছা, তাহলে এই দুইটি বিন্দুর স্থানাঙ্ক কত, পরাবৃত্তে এই দুইটি বিন্দুর স্থানাঙ্ক কত আসছিল, উপবৃত্তের ক্ষেত্রে এসেছিল মাইনাস এ কমা জিরো এবং এ কমা জিরো। এখানেও কিন্তু তাই থাকছে। তাহলে বৃহদাক্ষের মতো এখানে আমার আর অক্ষের দৈর্ঘ্য কত আসলো, আর অক্ষের দৈর্ঘ্য কিন্তু আসলো 2a। অনুবন্ধী অক্ষ বলতে কি বোঝায়, অনুবন্ধী অক্ষ হচ্ছে এমন একটি অক্ষ যেটা আমার এই আমাদের যে আর অক্ষ আছে তার উপর লম্ব থাকে এবং যার দৈর্ঘ্য হয় 2b একক। তাহলে অনুবন্ধী আমাদের যে অক্ষ আছে তার দৈর্ঘ্য কত, তার দৈর্ঘ্য হচ্ছে 2b একক। তাহলে চলো আমরা যেহেতু এই ফর্মুলা রিলেটেড সংজ্ঞা, বৈশিষ্ট্যগুলো এবং সমীকরণগুলো শিখে ফেলেছি, আমরা আমাদের একটু ম্যাথে যাব। তার আগে আমরা একটু ই এর ভ্যালুটা বের করে ফেলি। দেখো তো ই কিরকম আসবে এখানে। উপবৃত্তের কথা ভাবো, উপবৃত্তের সমীকরণে, এই ধরনের সমীকরণে আমরা ই এর ভ্যালু কত বের করেছিলাম, ই এর ভ্যালু বের করেছিলাম √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা ছিল কি, ই এর সমতুল ফর্মুলা কার জন্য, উপবৃত্তের জন্য। বাট এখানে আমরা কি বের করছি, এখানে আমরা অধিবৃত্ত বের করছি। এই জন্য ই এর ফর্মুলায় জাস্ট মাইনাসের জায়গায় একটা প্লাস বসিয়ে দিব, তাহলে পেয়ে যাবো কি আমরা, অধিবৃত্তের ফর্মুলা। তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে আসলে একটি এক্সাম্পল দেওয়া আছে, এখান থেকে আমরা একটা কাজ করব, এখান থেকে আমরা সবার আগে উৎকেন্দ্রিকতা বের করব, এবং উৎকেন্দ্রিক যে আমার উপকেন্দ্রিক লম্বের যে দৈর্ঘ্য আছে সেটাকে আমরা বের করে ফেলবো। তাহলে চলো সবার আগে আমরা এই সমীকরণ থেকে এ আর বি এর ভ্যালুগুলোকে একটু আইডেন্টিফাই করি। দেখো এ এর ভ্যালু কত আসছে, এ এর ভ্যালু আসছে 3, আর বি এর ভ্যালু কত আসছে, বি এর ভ্যালু আসছে 4। আচ্ছা, তাহলে এরকম একটি সমীকরণে আমি ই এর ভ্যালু কত পাবো, ই এর ভ্যালু পাবো √1 প্লাস 4² বাই 3²। সেখান থেকে আমি কি লিখতে পারবো, সেখান থেকে আমি লিখতে পারবো উপরে থাকবে আমার 25 আর নিচে থাকবে কত, 9। তাহলে রেজাল্ট আসলো কত, রেজাল্ট আসলো হচ্ছে 5/3। তাহলে আমরা এই যে সমীকরণটি আছে, অধিবৃত্তটি আছে, তার উৎকেন্দ্রিকতা কত বের করেছি, 5/3। এবার যদি আমাদের ইচ্ছা হয় যে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করব, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা কি আসবে বলতো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা আসবে 2b² বাই a, 2b² বাই a। এখন দেখো তো আমাদের বি এর ভ্যালু আমরা কত বের করেছিলাম, 4 বের করেছিলাম, তাই না? তাহলে 2 × 16 বাই a এর ভ্যালু কত বের করেছিলাম আমরা, a এর ভ্যালু বের করেছিলাম আমরা 3। 2 × 16/3, রেজাল্ট আসলো কত আমাদের, 32/3। এভাবে তোমরা চাইলে এই ফর্মুলাগুলো ইউজ করে এইখান থেকে অধিবৃত্তের যাবতীয় সকল বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্য ধারণকারী সমীকরণ বের করতে পারবে। তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে আমাদের কি আছে দেখো তো, এখানে আছে আমাদের y² বাই b² মাইনাস x² বাই a² = 1। লক্ষ্য করে দেখো, এই জায়গাতে যেখানে x² বাই y² ছিল, এই ফর্মুলাতে সেখানে y² বাই b² আছে, এবং এই ফর্মুলাতে যেখানে y² বাই b² ছিল, এই ফর্মুলাতে সেখানে x² বাই a² আছে। তার মানে কি হয়েছে, x এবং y পরস্পর জায়গা বদল করেছে।
তার সাথে সাথে এ আর বিও পরস্পর জায়গা বদল করেছে। তার মানে এটা আসলে উপবৃত্তের কোন সমীকরণটার সাথে সমতুল? উপবৃত্তের এই সমীকরণটার সাথে সমতুল। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 যখন এ ইজ লেস দেন বি। যখন এ লেস দেন বি হয় তখন সমস্ত ফর্মুলা আমার কার কেন্দ্রিক হয়? ওয়াই কেন্দ্রিক হয়, এবং সেখানে আমরা সব জায়গায় সাধারণত বি ব্যবহার করে থাকি, তাই না? তাহলে আমাদের এ লেস দেন বি, তার মানে অধিবৃত্তের ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারের ক্ষেত্রে কি ইউজ করবো? এভাবে আমরা এক্স এর জায়গায় ওয়াই কে এবং ওয়াই এর জায়গায় এক্স কে বসিয়ে ফর্মুলাগুলো রেডি করে ফেলবো। ঠিক আছে, তাহলে চলো আমরা সবার আগে এটার ইটাকে একটু কল্পনা করি। দেখো, সাধারণত এই ফর্মুলার জন্য, উপবৃত্তের এই ফর্মুলার জন্য আমাদের ই এর ভ্যালু কত আসে? আসে হচ্ছে √1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, তাই না? কিন্তু এটা তো আসলে আমাদের উপবৃত্ত না, এটা কি? এটা একটা অধিবৃত্ত। তাহলে অধিবৃত্তের ক্ষেত্রে আমার ফর্মুলাটা কিরকম আসবে? অধিবৃত্তের ক্ষেত্রে ফর্মুলাটা আসবে জাস্ট এখানে একটা প্লাস বসে যাবে। কি হবে? এখানে একটা প্লাস বসে যাবে। তাহলে আমি কি পেলাম? ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। এই অধিবৃত্তের ক্ষেত্রে ই এর ভ্যালু কত আসলো? ই এর ভ্যালু আসলো ই ইকুয়ালস টু √1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। দেখো, এখানে আমি গ্রাফটি অলরেডি এঁকে ফেলেছি, যে গ্রাফটি কিন্তু আসলে দেখে বোঝাই যাচ্ছে যে এই যে আমাদের নর্মাল গ্রাফটি ছিল, যেখানে আর অক্ষ আছে এক্স অক্ষ বরাবর এবং অনুবন্ধী অক্ষ আছে ওয়াই অক্ষ বরাবর, সেটা জাস্ট উল্টে গিয়ে বর্তমানে আমরা যে গ্রাফটি পাচ্ছি সেখানে আর অক্ষ থাকবে ওয়াই অক্ষ বরাবর এবং অনুবন্ধী অক্ষ থাকবে এক্স অক্ষ বরাবর। তার মানে এইখানে স্থানাঙ্ক এবং বৈশিষ্ট্য রিলেটেড যত জায়গায় এক্স ছিল এবং এ ছিল, সেখানে এখানে বসবে কত? নতুন ফর্মুলা, সেখানে বসবে ওয়াই এক্স এর জায়গায় এবং এ এর জায়গায় বসবে কি? বি। এবং ওয়াই বি এর জায়গায় বসবে এখানে এক্স কমা এ। মানে জিনিসগুলো জাস্ট কি হয়েছে? এক্স আর ওয়াই তাদের অবস্থান অদল বদল করেছে। এখানেও একটি এক্সাম্পল দেওয়া আছে। চলো এখান থেকে আমরা একটা কাজ করি, আমরা নিয়ামকের সমীকরণ বের করি। নিয়ামকের সমীকরণটা কত হবে? দেখো, আমাদের নিয়ামক রেখা কোথায় অবস্থিত? এই যে হচ্ছে আমাদের নিয়ামক রেখা, তাই না? তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি? এই নিয়ামক রেখা সমীকরণগুলোকে বের করা। আচ্ছা, তাহলে আমরা একটু লিখি বৈশিষ্ট্যগুলো কি আছে এখানে। এখানে এ এর ভ্যালু হচ্ছে 4, বি এর ভ্যালু হচ্ছে কত? 3। দেখো, নিয়ামকের সমীকরণ এই ধরনের ক্ষেত্রে উপবৃত্তে আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম ওয়াই সমান প্লাস মাইনাস বিই। লিখেই ফেলি তাহলে, ওয়াই সমান প্লাস মাইনাস বি বাই ই, তাই না? এখানেও কিন্তু আসলে সমীকরণটা তাই থাকবে, ওয়াই সমান প্লাস মাইনাস বি বাই ই। তাহলে আমাদের ই এর ভ্যালুটা জানতে হবে। দেখো, উপবৃত্তের ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের ই এর ফর্মুলাটা কি আসে? আসে 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এখানে কি হবে? সেটা জাস্ট মাইনাসের জায়গায় একটা প্লাস হবে, তাই না? তাহলে আমার রেজাল্ট কত আসলো? রেজাল্ট আসলো হচ্ছে √1 প্লাস কত হবে আমাদের? এখানে এ স্কোয়ারের ভ্যালু কত বের করেছিলাম আমরা? 4। তাহলে হচ্ছে এটা 16। আর বি স্কোয়ারের ভ্যালু কত বের করেছি আমরা? 9। তাহলে আলটিমেটলি রেজাল্ট হচ্ছে কত? রেজাল্ট আসছে হচ্ছে আমার 25/9। সেখান থেকে আমি পাবো হচ্ছে 5/3। তাহলে আমরা ই এর ভ্যালু বের করেছি কত? 5/3। এই তো। আচ্ছা, এখন আমাদের লাগবে কি? আমরা যে ভ্যালু জানি, এখন কিন্তু আমরা চাইলেই হচ্ছে কি সমীকরণের ভ্যালুটা বের করে ফেলতে পারি। তাহলে চলো আমরা করে ফেলি। তাহলে এটা কত আসলো? এটা আসলো হচ্ছে প্লাস মাইনাস বি হচ্ছে আমার 3, আর ই হচ্ছে কত? 5/3। তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে কত? আলটিমেটলি দাঁড়াচ্ছে প্লাস মাইনাস 5, প্লাস মাইনাস 9/5 হবে এটা। এটা হবে হচ্ছে আমার প্লাস মাইনাস 9/5। তার মানে আলটিমেটলি আমার সমীকরণটাকে আমি শেষমেশ কি লিখতে পারবো? আমি লিখতে পারবো 5y প্লাস মাইনাস 9 ইকুয়ালস টু 0। তাহলে এটা কার সমীকরণ আমি বের করেছি? এটা আমি বের করেছি এই অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ। এই অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ, নিয়ামক। ঠিক আছে, এরকম চাইলে তুমি অন্যান্য স্থানাঙ্কগুলো এবং অন্যান্য বৈশিষ্ট্য বিশিষ্ট সমীকরণগুলোকেও বের করতে পারবে। তাহলে চলো আমরা সামনের স্লাইডে যাই। এখানে কি বলা আছে? দেখো, উপবৃত্তের ক্ষেত্র আমরা পেয়েছিলাম না এরকম, যে হচ্ছে কি হয় এক্স মাইনাস আলফা আর ওয়াই মাইনাস বিটা এর জন্য এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই, আমি লিখেই ফেলি, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু যদি 1 হয়, যেখানে এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি, তার জন্য বৃহদক্ষ কার সমান্তরাল হয়েছিল?
এক্স অক্ষের সমান্তরাল হয়েছিল। বৃহদক্ষের সমতুল, উপবৃত্তের বৃহদক্ষের সমতুল অধিবৃত্তে কোন অক্ষ? আর অক্ষ। তাহলে এখন আমাদের আর অক্ষ কার সমান্তরাল হবে? এক্স অক্ষের সমান্তরাল হবে, কারণ আমাদের ফর্মুলাটা আসলে কত এখন? প্লাসের জায়গায় একটা মাইনাস, তাই না? এখানে কি আর আমার আর এ গ্রেটার দেন বি এই কম্পারিজন লাগবে না? এখানে আমার আর এ গ্রেটার দেন বি এই কম্পারিজন লাগবে না। তাহলে আলটিমেটলি আমাদের এই যে ফর্মুলাটা দাঁড়াচ্ছে, এই যে সমীকরণটা আছে, তার ক্ষেত্রে কি হবে? তার আর অক্ষ হবে, তার আর অক্ষ হবে এক্স অক্ষের সমান্তরাল, এবং কেন্দ্র হবে কত? আলফা কমা বিটা, তাই না? এখন লক্ষ্য করে দেখো, আমি যদি এটাকে এভাবে লিখতাম, আমি যদি এটা লিখতাম যে সমীকরণটা হচ্ছে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই y minus beta whole square by b square minus x minus alpha whole square by a square equals to 1. সমীকরণটাকে আমি লিখেছি কি? y minus beta whole square by b square minus x minus alpha whole square by a square equals to 1. এই সমীকরণটার সাথে তুমি কার সম্পর্ক করতে পারো বা কার সাথে একটা মিল খুঁজে পেতে পারো? মিল খুঁজে পেতে পারো এই সমীকরণটা। এখানে একটা প্লাস হয়ে গেল, এটা উপবৃত্তের সমীকরণ। উপবৃত্তের সমীকরণে কি থাকে? এখানে বি লেস দেন এ। ঠিক আছে, তাহলে এই সমীকরণটা সমতুল বা উপবৃত্তের এই সমীকরণটা সমতুল তুমি কাকে পাবা? পাবা তাকে যার ক্ষেত্রে কি আসবে? অধিবৃত্তের সমীকরণে আসবে y মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। ওকে, আচ্ছা, তাহলে এই দ্বিতীয়টার ক্ষেত্রে আমি যদি হচ্ছে এটার কথা বলি, এই দ্বিতীয়টার ক্ষেত্রে আমার আর অক্ষ কার সমান্তরাল হবে? নিশ্চয়ই y অক্ষের সমান্তরাল হবে। কেন্দ্র কিন্তু আগের মতোই আলফা আর বিটা থাকবে। উপবৃত্তের সাথে আমরা জিনিসগুলোকে একটু মিল করে পড়ার চেষ্টা করবো, তাহলে দেখবে জিনিসগুলো খুবই সহজ হয়ে গেছে। এটার ক্ষেত্রে আমরা ভাববো কি? এটার ক্ষেত্রে আমরা ভাববো উপবৃত্তের কন্ডিশনটা ছিল এ গ্রেটার দেন বি, আর এটার ক্ষেত্রে আমরা ভাববো কি? উপবৃত্তের ফর্মুলার কন্ডিশন ছিল বি গ্রেটার দেন এ। এই দুটা জিনিস যদি আমরা মাথায় রাখি, দেখবা সমীকরণগুলো এবং স্থানাঙ্কের যে ফর্মুলা গুলো আছে সেগুলো খুব সহজেই তোমার চলে আসছে, বা খুব সহজেই তুমি আনসার করতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে এই ফর্মুলা রিলেটেড একটি ম্যাথ দেওয়া আছে, এই আকার রিলেটেড, এই প্রমিত আকার রিলেটেড একটি ম্যাথ দেওয়া আছে। চলো আমরা এটি সমাধান করি। দেখো কোশ্চেনে কি বলা আছে? বলা আছে 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার মাইনাস 8x প্লাস 18y মাইনাস 41 ইকুয়ালস টু 0। তাহলে চলো এটাকে আমরা সমাধান করা স্টার্ট করি। কি বলা আছে? বলা আছে 4x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 9y স্কোয়ার প্লাস 18y ইকুয়ালস টু 41। 41 কে আমি রাইট সাইডে নিয়ে গিয়েছি, এই জন্য মাইনাসটা প্লাস হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে আমি যদি হচ্ছে সবার কাছ থেকে 4 কমন নিই, আমি লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 2x। এক্স স্কোয়ার মাইনাস 2x কে যদি পূর্ণবর্গ করতে হয় তাহলে আমার তার সাথে 1 যোগ করতে হবে, তাহলে লিখলাম প্লাস 1 মাইনাস 9। যদি আবারও কমন নেই তাহলে ওয়াই স্কোয়ার, আর প্লাস 18 থেকে মাইনাস 9 কমন নিলে আমার হাতে থাকবে মাইনাস 2, তাহলে মাইনাস 2y। সেই মাইনাস 2y কে যদি আমি আবারও পূর্ণবর্গ করতে চাই, তার সাথে আমার যোগ করতে হবে কত? সম্পূর্ণ রাশির সাথে 1 যোগ করতে হবে। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কত? দাঁড়াচ্ছে 41। তার সাথে আমি এই পাশে যোগ করেছিলাম কত? আকাশ থেকে 4 × 1 এনেছিলাম, তাহলে সে আকাশ থেকে জিনিসটাকে এনেছি সেটাকে আমার ডান পাশেও তো বসাতে হবে, না হলে কি ইকুয়েট হবে? হবে না তো। তাহলে 4 × 1। এরপরে আমি কত বিয়োগ করব? সেখান থেকে আমি বিয়োগ করব -9 × 1 কে, কারণ সেটাও আমি আকাশ থেকেই এনেছিলাম। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি আমার ইকুয়েশনটা দাঁড়ালো 4 × x−1 হোল স্কোয়ার মাইনাস 9 × y−1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 × 1 -9। এটা হিসাব করলে আসবে হচ্ছে আমার 4 - 9 আসবে হচ্ছে আমার -5। তার সাথে যদি হচ্ছে আমি 41 যোগ করি, থাকছে হতে কত আমার হাতে? থাকছে হচ্ছে 36। তাহলে এখানে থাকবে কত? এখানে থাকবে 36। এবার বোথ সাইডে আমরা যদি 36 দিয়ে ভাগ করে ফেলি তাহলে আমার রেজাল্ট আসবে কত? রেজাল্ট আসবে x−1 হোল স্কোয়ার বাই 9 মাইনাস y−1 হোল স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু কত? 1। ওকে, আচ্ছা, এবার বলো তো এটা উপবৃত্তের কোন সমীকরণটার সাথে সাদৃশ্যমূলক বৈশিষ্ট্য এবং সমীকরণকে ধারণ করছে? মানে কোন উপবৃত্তের সমীকরণের সাথে তুমি সাদৃশ্য পাবা? পাবা হচ্ছে এই কন্ডিশনে যখন আমাদের এ গ্রেটার দেন বি হয়।
লক্ষ্য করে দেখো, আমি কিন্তু এই সমীকরণের a গ্রেটার দেন b এর কথা বলছি না, আমি কার কথা বলছি, আমি উপবৃত্তের সমীকরণের কথা বলছি। উপবৃত্তের কন্ডিশন কোনটা, a গ্রেটার দেন b এর জন্য তুমি যে ফর্মুলা গুলো পাবা এক্ষেত্রেও তুমি সেই একই ফর্মুলা পাবা। তাহলে আমরা চলো এগুলো একটু বের করে ফেললাম যেহেতু সমীকরণটাকে, এখন আমরা ধরে নিব কি যে এটা আসলে কি আছে, এটা আছে হচ্ছে আমার, এটা আছে হচ্ছে বড় হাতের এক্স স্কোয়ার বাই 9 মাইনাস বড় হাতের ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 1। ওকে, এখন দেখি আমাদের প্রশ্নে কি চাইতে চাওয়া হয়েছে। প্রশ্নে চাওয়া হয়েছে, প্রশ্নে চাওয়া হয়েছে উৎকেন্দ্রিকতার কথা, প্রশ্নে জানতে চাওয়া হয়েছে উপকেন্দ্রের স্থানাঙ্কের কথা, পাশাপাশি প্রশ্নে জানতে চাওয়া হয়েছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের কথা। ঠিক আছে, তাহলে চলো সবার আগে আমরা উপকেন্দ্রের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে উপকেন্দ্র বের করে ফেলি। দেখো উপকেন্দ্রের ফর্মুলা কি আছে, উপকেন্দ্রের ফর্মুলা, এই অধিবৃত্তটা যদি অধিবৃত্ত না হয়ে উপবৃত্ত হতো তাহলে ফর্মুলা কি আসতো, ফর্মুলা আসতো 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, কিন্তু এটা তো আর উপবৃত্ত না, এটা কি, এটা একটা অধিবৃত্ত, তাহলে এখানে কি করব, এক যোগ করে দিব। তাহলে রেজাল্ট কত আসবে, আমার রেজাল্ট আসবে √1 প্লাস, দেখো বি স্কোয়ারের ভ্যালু কত 4 আর আমার এ স্কোয়ার ভ্যালু কত 9, তাহলে 4 বাই আসবে কত 4/9। তাহলে আলটিমেটলি আমি রেজাল্ট পাচ্ছি কত, আমি পাচ্ছি হচ্ছে √13/2। তাহলে এর ভ্যালু কত আসলো, এর ভ্যালু আসলো হচ্ছে √13/3। নিচে আমার 9 ছিল, তাহলে রুট করলে আসবে হচ্ছে আমার 3। আচ্ছা, এটা আমরা বের করেছি উৎকেন্দ্রিকতা। এবার বের করতে জানতে চাওয়া হয়েছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে চলো আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করি। উপকেন্দ্র, উপকেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা, উপকেন্দ্রের স্থানাঙ্কের ফর্মুলা কি, এমন একটি অধিবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্কের ফর্মুলা অবশ্যই কি থাকবে, থাকবে হচ্ছে প্লাস মাইনাস এই কমা জিরো। কি থাকবে, প্লাস মাইনাস এই কমা জিরো। কিন্তু এগুলো তো আমাদের যদি নর্মাল এক্স, মানে এখানে যদি নর্মালি এক্স এবং এখানে নর্মালি ওয়াই থাকতো সেই ফর্মুলা, কিন্তু এখানে এক্স তো আসলে এক্স না, এক্স আসলে কত, এক্স আসলে x-1 এবং ওয়াই আসলে y-1, এক্স আসলে x-1 এবং ওয়াই আসলে y-1। তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত আসে, এখান থেকে এক্স এর ভ্যালু আসে, দুইটা আমি একসাথেই লিখে ফেলি। হ্যাঁ, তোমরা অলরেডি অনেকবার এই ধরনের ম্যাথ গুলো দেখেছো, আশা করি তোমরা অভ্যস্ত হয়ে গিয়েছো, তোমরাও চাইলে এইভাবে দ্রুত ম্যাথ গুলো সমাধান করতে পারো লিখে। তাহলে এক্স ইকোয়াস টু কত আসবে, আসবে 1 প্লাস মাইনাস এই কমা ওয়াই ইকোয়াস টু আসবে কত, শুধুমাত্র 1। তাহলে আলটিমেটলি আমাদের এ এর ভ্যালু আমরা বের করেছিলাম কত, লক্ষ্য করে দেখো এখানে এ এর ভ্যালু আসে আমাদের 3, এর ভ্যালু আসে আমাদের 3, যে এখান থেকে বলছি, এখানে এ স্কোয়ারের ভ্যালু 9, তাহলে এর ভ্যালু কত আসবে 3 আসবে। তাহলে এখানে আমি মান বসিয়ে দিই 3 ইন্টু ই এর ভ্যালু কত বের করেছি, √13/3 কমা হবে 1। তাহলে আমার স্থানাঙ্কগুলো কি আসলো, স্থানাঙ্কগুলো আসলো উপকেন্দ্রের 1 প্লাস মাইনাস √13 কমা 1। তাহলে এটা হচ্ছে কি আমার অ্যাকচুয়াল উপকেন্দ্রের স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করে ফেলি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, চিন্তা করে দেখো তো, এ গ্রেটার দেন বি এই কন্ডিশনে উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা কি ছিল, ছিল 2b² বাই a। কি ছিল, দৈর্ঘ্যের ফর্মুলা ছিল 2b² বাই a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেটা কত, 2b² বাই a, তাই না। বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে আমরা বের করেছিলাম 2, বি স্কোয়ার হচ্ছে এখানে আমাদের 4 আর এর ভ্যালু হচ্ছে 3, তাতে কত আসবে, তাতে আসবে 2 ইন্টু 4/3, তার মানে 8/3। তাহলে এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আশা করি তোমরা এ ধরনের সমীকরণ সমাধান করে কিভাবে আমার উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হয় তা বুঝতে পেরেছো। এভাবে তোমরা অন্যান্য বৈশিষ্ট্য এবং স্থানাঙ্ক গুলো আসলে বের করতে পারবে। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এটা নিয়ে অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, আমরা বলেছিলাম কি যে জিনিসটা যদি y-β² বাই b² - x−α² বাই a² = 1 হয়, তাহলে এটার ক্ষেত্রে আমার আর অক্ষ কার সমান্তরাল হবে, আর অক্ষ হবে ওয়াই অক্ষের সমান্তরাল। কেন্দ্র হবে কি, কেন্দ্র হবে আগের মতোই আলফা কমা বিটা। ওকে,
আচ্ছা, তাহলে এখানে একটি ম্যাথ দেওয়া আছে, চলো এটাকে আমরা একটু সমাধান করি। দেখো এখানে কি বলা আছে, আমরা জাস্ট এটাকে সাজাবো, কারণ অলরেডি আমরা কিভাবে উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হয় সেটা শিখে ফেলেছি। এখন আমরা হচ্ছে জাস্ট এই সমীকরণটাকে একটু সাজিয়ে ফেলি, সাজিয়ে আমাদের প্রমিত আকারে নিয়ে আসি। তাহলে দেখি আমরা কি আছে এখানে। এখানে আছে 9y² মাইনাস 16x² মাইনাস 54y মাইনাস 64x ইকুয়ালস টু 127। -127 কে আমি অপর সাইডে নিয়ে গিয়েছি, এই জন্য এটা হয়ে গেছে 127। ওকে, তাহলে পরের লাইনে কি করা যায়, 9 যদি কমন নেই, y² মাইনাস 6y, y² মাইনাস 6y এটাকে পূর্ণবর্গ রাশিতে যদি পরিণত করতে হয় তার সাথে আমাদের কত যোগ করতে হবে, 9 যোগ করতে হবে। তাহলে এখানে হবে কত, +9 মাইনাস 16 যদি কমন নেই, এখানে থাকছে x² প্লাস 4x। এবার দেখো x² প্লাস 4x কে যদি আমি পূর্ণবর্গ রাশিতে পরিণত করতে চাই তাহলে এর সাথে আমাকে কত যোগ করতে হবে, নিশ্চয়ই 4 যোগ করতে হবে। তাহলে এখানে লিখলাম আমি 4 ইকুয়ালস টু, এখানে কত ছিল 127। দেখো এই যে আমি আকাশ থেকে 9 এনেছি সেটাকে আমার ফেরত দিতে হবে, এবার ফেরত দিলে কত হবে, +81, 9 ইন্টু 9 81, এবং এখানে হবে কত, -64, -64। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমি কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি 9 ইন্টু y মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার। আচ্ছা, এবার দেখো তো 127, 81 মাইনাস 64, আমরা একটু ছোট্ট করে এখানে হিসাবটা না হয় করেই ফেলি। দেখো কত আছে আমাদের এখানে, এখানে আছে 81 মাইনাস হচ্ছে 64, 81 মাইনাস 64 করলে আমার রেজাল্ট আসবে হচ্ছে 17, আসবে কত, 17। আর 17-এর সাথে আমি যদি হচ্ছে 127-কে যোগ করে ফেলে আমার কত আসে, 17 7 যোগ করলে হচ্ছে 134, তার সাথে আরো যোগ করলে আসবে হচ্ছে আমাদের 144। তার মানে আমাদের এখানে এখানে আমাদের রেজাল্টটা কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে আমার আসবে 144। ওকে, তাহলে y মাইনাস 3 হোল স্কোয়ার বাই 16 মাইনাস এক্স প্লাস 2 হোল স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু কত আসলো, ইকুয়ালস টু আসলো হচ্ছে 1। ওকে, আচ্ছা, তাহলে আমরা এবার একটু দেখি যে এইটা আসলে কার সাথে রিলেটেড, বা কার সাথে এটাকে আমরা অধিবৃত্তের প্রমিত আকারের তুলনা করতে পারি। করতে পারি y² বাই 16 মাইনাস x² বাই 9 ইকুয়ালস টু 1 এর সাথে, তাই না? আর যখন y² বাই 16 মাইনাস x² বাই 9 ইকুয়ালস টু 1 হয়, তখন আমার এর ফর্মুলা কত আসে, এর ফর্মুলা নিশ্চয়ই আসে হচ্ছে √1 প্লাস a² বাই b² ইকুয়ালস টু কত আসবে, 1 প্লাস, দেখো a এর ভ্যালু কত, a এর ভ্যালু হচ্ছে 9 আর b এর ভ্যালু হচ্ছে 16, 9/16। তাহলে কত আসলো, আসলো হচ্ছে আমার √25/16, তার মানে 5/4। ওকে, আচ্ছা, এখন আহ এরপর আমাদের জানতে চাওয়া হয়েছে আরো কি, উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই জিনিসগুলো তোমরা একটু নিজেরা বের করে ফেলবে। আমরা অলরেডি দেখেছি যে এগুলো আসলে কিভাবে বের করতে হয়, উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক। অলরেডি হচ্ছে উৎকেন্দ্রিকতা করে ফেলেছি আমরা, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তোমরা নিজেরা বের করে ফেলবে। দেখো তোমাদের কাছে মনে হতে পারে যে এগুলো আসলে আমরা কেন শিখছি, এগুলো তো অনেক বড় প্রশ্ন মনে হচ্ছে, এগুলো নাও আসতে পারে রিটেনে, বাট তারপরেও লক্ষ্য করে দেখো এটা কিন্তু আসলে অলরেডি একবার রিটেনে চলে এসেছে। যদিও এখন আমাদের ভার্সিটি এডমিশনের প্রোগ্রামগুলো এমসিকিউ বেসড হয়, এরকম প্রশ্ন কিন্তু তোর উপরেও চলে আসতে পারে, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু তোমার রিটেন প্রশ্ন আসে, এবং সেখানে যদি এরকম চলে আসে খুব একটা বেশি অবাক হওয়ার কিন্তু কিছু নেই। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এখানে আসলে আমাদের যত ফর্মুলা নিয়ে আমরা আপাতত কথা বলেছি, সেই সকল ফর্মুলার একটি চার্ট দেওয়া আছে, অলরেডি সবগুলোই তোমরা দেখে এসেছো। হ্যাঁ, এখানে তেমন নতুন কোনো কিছু নেই, তবে একটা জিনিস আমি একটু বলবো, সেটা হচ্ছে তোমরা অনেকেই এই জিনিসটা নিয়ে ভুল ভাবতে পারো বা ভুল বুঝতে পারো। দেখো আমি তোমাদেরকে বলছি না যে, যখন আমি তোমাদেরকে সবসময় অধিবৃত্তের সাথে উপবৃত্তের কম্পেয়ার করতে বলছি, তার মানে কিন্তু এই না আমি বলতে চাচ্ছি যে সরাসরি এই এ আর বি এর মধ্যে কম্পেয়ার করো। আমি বলতে চাচ্ছি যে এই সমীকরণটা যদি অধিবৃত্তের সমীকরণ না হয়ে উপবৃত্তের সমীকরণ হতো, দেখো এই সমীকরণটা যদি উপবৃত্তের সমীকরণ হতো, তার মানে এখানে একটা কি দেওয়া লাগতো, একটা প্লাস দেওয়া লাগতো।
প্লাস দিলে আমি যে ফর্মুলাগুলো পাই সেই ফর্মুলাগুলো কেমন হয় দেখি তো আমরা। যেমন ধরো আমাদের ই এর ফর্মুলাটা কেমন আসে, এখানে যদি একটা প্লাস হইতো উর্বৃত্তের ক্ষেত্রে তাহলে ই এর ফর্মুলা কেমন আসতো? এখানে আমাদের ভাবা লাগতো কি, এখানে আমাদের ভাবা লাগতো এ গ্রেটার দেন বি, তাই না? আর এ গ্রেটার দেন বি এর জন্য ই এর ফর্মুলা কত আসতো? ই এর ফর্মুলা আসতো 1 - b² / a², তাই না? আচ্ছা, এ গ্রেটার দেন বি সেটাকে আমরা সরাসরি এখানে কম্পেয়ার করছি? মোটেও কিন্তু আমরা এটাকে এখানে কম্পেয়ার করছি না। আমরা কোথায় কম্পেয়ার করছি? আমরা কম্পেয়ার করছি যে ফর্মুলাগুলো আসলে একই রকম আসে, এজন্য যেন তোমরা মাথায় রাখতে পারো তার জন্য আমি আসলে কথাগুলোকে বলছি। কিন্তু তার মানে কিন্তু এই না যে আমাদের x² / a² - y² / b² = 1 এই সমীকরণে এ গ্রেটার দেন বি, তাই বলে ফর্মুলাটা এখানে এ গ্রেটার দেন 1 + b² / a² হয়েছে। বি এর চেয়ে বড়ও হতে পারে, ছোটও হতে পারে। ছোট বড়ের কথা আমরা জাস্ট উপবৃত্তের সাথে ভাববো, কিন্তু উপবৃত্তের সাথে ছোট বড় ভাবার পর আমরা যে ফর্মুলাগুলো পাবো সেই ফর্মুলাগুলো অধিবৃত্তের সাথে কম্পেয়ারেবল। আশা করি তোমরা এটা নিয়ে কখনোই কনফিউজড হবা না। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমার ফর্মুলাগুলো আছে, এটা আমি মুছে দিচ্ছি। এটাও কার জন্য? এটা জাস্ট উপবৃত্তের জন্য, এটা কিন্তু অধিবৃত্তের জন্য না। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাদের বেশ কিছু ফর্মুলা বলা আছে, এগুলো আমরা অলরেডি জানি। যে আমাদের দেখো উপবৃত্তের ক্ষেত্রেও কি ছিল, উপকেন্দ্র অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব ছিল কি? মধ্যবর্তী দূরত্ব ছিল AE বাই AE মাইনাস A/E, তাই না? তারপর হচ্ছে যদি এটা আমাদের আর অক্ষ যদি ওয়াই অক্ষ বরাবর হয় তখন সেই ফর্মুলাটা কি হয়ে যাবে? BE - B/E। এরকম কিছু ফর্মুলা এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে একটা কথা বলা আছে যে প্রদত্ত সমীকরণকে, যে কোনো সমীকরণকে y - β² / b² -x - α² / a² = 1, অথবা x - α² / a² - y - β² / b² = 1 এই আকারে প্রকাশ করতে হবে। তারপর ধীরে ধীরে উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্র শীর্ষ, এরকম যে বৈশিষ্ট্য ভিত্তিক সমীকরণগুলো আছে সেগুলো বের করা যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে ম্যাথে চলে যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে কি, বলা হয়েছে x² - 3y² - 2x = 8 অধিবৃত্তের শীর্ষবিন্দু দ্বয় কত সেটা বের করতে হবে। তাহলে চলো আমরা ম্যাথে ফেরত যাই। কি বলা আছে? x² - 3y² - 2x = 8, তাই তো? তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কি, লিখতে পারবো x² - 2x, আর x² - 2x কে যদি আমার পূর্ণবর্গ করতে হয় তার সাথে আমি যোগ করবো কত? যোগ করবো হচ্ছে 1 - 3y² = এই পাশে আমি আকাশ থেকে একটা এক এনেছি, তাই এই পাশে আমি আকাশ থেকে আরেকটা এক আনবো। তাহলে হলো কত আমার কাছে? আমার কাছে আসলো x - 1² - 3y² = 9। এবার বোথ সাইডে আমি 9 দিয়ে ভাগ করে দেবো, কারণ আমাদের এই পাশে থাকবে কত? এই পাশে থাকতে হবে 1। তাহলে হবে কি? হবে x - 1² / 9 -y² / 3 = 1। ওকে, আচ্ছা, এইটাকে আমরা কম্পেয়ার করব কার সাথে? কম্পেয়ার করব হচ্ছে x² / 9 -y² / 3 = 1 এর সাথে। ওকে, আচ্ছা, এখন দেখো এইরকম চেহারায় থাকলে আমাদের ই এর ফর্মুলাটা কি আসে? ই এর ফর্মুলাটা এরকম আসে যে ই সমান সমান √1 + b² / a², তাই না? তাহলে এখন বলো তো এখানে আমাদের a² এর ভ্যালু কত? a² এর ভ্যালু এসেছে 9 এবং b² এর ভ্যালু এসেছে কত? 3। তাহলে এটা আসবে কত? 1 + 3/9, তাই না? তাহলে আলটিমেটলি আমি রেজাল্ট পাচ্ছি কত? আমি পাচ্ছি হচ্ছে √12/3। 9 উপরে চলে গেলে 9 + 3 12 হয়ে যাবে, আর √12 এর ভ্যালু কত? √12 এর ভ্যালু হচ্ছে 2√3/3। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা বের করেছি কত? ই এর ভ্যালু। এখন কোশ্চেনে আমাদের জানতে চাওয়া হয়েছে কি? কোশ্চেনে আমাদের জানতে চাওয়া হয়েছে শীর্ষবিন্দুদ্বয় কি হবে? শীর্ষবিন্দু। আচ্ছা, তাহলে চলো আমরা এখান থেকে শীর্ষবিন্দুগুলো বের করে ফেলি। আচ্ছা, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নরমালি কত আসবে এরকম চিত্রের ক্ষেত্রে, এরকম অধিবৃত্তের ক্ষেত্রে? আসা উচিত প্লাস মাইনাস AE, সরি প্লাস মাইনাস এই হবে না, শুধুমাত্র এই হবে, +-a, 0, তাই না? কি আসা উচিত? দেখো এটা x² / 9 -y² / 3 = 1, মানে x² / a² -y² / b² = 1, এই ধরনের একটি সমীকরণ। এর ক্ষেত্রে আমার শীর্ষবিন্দু কত আসা উচিত? আসা উচিত +-a, 0। কিন্তু এখানে x তো আসলে x না,
এক্স এর অ্যাকচুয়াল ভ্যালু আসলে কত বলা আছে এক্স মাইনাস ওয়ান। তাহলে এখানে বসাবো কত আমরা, এক্স মাইনাস ওয়ান। ওয়াই এর ভ্যালু কত বলা আছে, ওয়াই এর ভ্যালু আসলে ওয়াই এরই সমান, তো এখানে আমরা সরাসরি ওয়াই বসিয়ে দিব। তাহলে আলটিমেটলি এখান থেকে যদি আমরা হিসাব নিকাশ করি এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু একসাথে বের করলে দেখো এক্স মাইনাস ওয়ান ইকোয়াস টু প্লাস মাইনাস এ, তাহলে এক্স সমান কত আসবে, ওয়ান প্লাস মাইনাস এ, ওয়ান প্লাস মাইনাস এ। ওকে, আচ্ছা এক্স এর ভ্যালু আসলো কত, তাহলে এক্স এর ভ্যালু আসলো ওয়ান প্লাস মাইনাস এ। আচ্ছা, এরপরে আমাদের ওয়াই এর ভ্যালু কত আসলো, ওয়াই এর ভ্যালু আসলো জিরো, সেটা যেরকম ছিল ওইভাবেই থেকে যাবে। আচ্ছা, এবার আমরা একটু হিসাব করব, দেখি আমাদের এ এর ভ্যালু আমরা কত বের করেছিলাম, এ এর ভ্যালু আমরা বের করেছিলাম হচ্ছে থ্রি। এই যে আমাদের এ এর ভ্যালু এখান থেকে আসবে, এটা এ স্কোয়ার, তাহলে এ এর ভ্যালু আসবে কত, এ এর ভ্যালু আসবে হচ্ছে আমার থ্রি। তাহলে নিশ্চয়ই আমার এখানে আসবে ওয়ান প্লাস মাইনাস থ্রি কমা জিরো। যদি আমি প্লাস থ্রি নেই তাহলে ওয়ান প্লাস থ্রি ইকুয়ালস টু ফোর, তাহলে একটা আসবে কত, ফোর কমা জিরো। যদি আমি মাইনাস থ্রি নেই, ওয়ান মাইনাস থ্রি, তাতে আসবে কত, মাইনাস টু, তাহলে আরেকটা আসবে কি, মাইনাস টু কমা জিরো। তাহলে আমার শীর্ষবিন্দুগুলো কি, ফোর কমা জিরো আর মাইনাস টু কমা জিরো। তাহলে দেখি এটা কত নম্বর অপশনে আছে, আছে হচ্ছে আমার ডি নাম্বার অপশনে। তাহলে আমাদের সঠিক আনসার হবে হচ্ছে ডি, ফোর কমা জিরো মাইনাস টু কমা জিরো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। কি বলা আছে এখানে আমাদের, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান অধিবৃত্তটির শীর্ষবিন্দু দুইটির স্থানাঙ্ক কত। আচ্ছা, এটা একটি বিশেষ ধরনের সমীকরণ, বিশেষ ধরনের অধিবৃত্তের সমীকরণ। এমন যে কোনো সমীকরণ যাদের ক্ষেত্রে দেখা যাবে যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, অথবা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার আসে, এদের সবার ক্ষেত্রে ই এর ভ্যালু আসবে রুট টু। সবার ক্ষেত্রে ই এর ভ্যালু আসবে কত, সবার ক্ষেত্রে ই এর ভ্যালু আসবে রুট টু। আমরা একটু প্রমাণ দেখি ই এর ভ্যালু যে রুট টু আসে। ধরো আমরা যদি এটার ক্ষেত্রেই দেখি, ই সমান সমান আসবে হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার। কারণ লক্ষ্য করলে তোমরা বুঝতে পারতেছো এ বি দুইটাই এখানে কি আসবে, এই দুটো সমীকরণের ক্ষেত্রে এ আর বি এর ভ্যালু অ্যাকচুয়ালি সমানই আসে, মানে এ সমান বি। তার মানে আমরা কি পাচ্ছি, ওয়ান প্লাস রুট ওভার এ স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার ওয়ান প্লাস ওয়ান, যেটা কার সমান, যেটা রুট টু এর সমান। তার মানে এমন ধরনের অধিবৃত্তের ক্ষেত্রে আমরা সবসময় কি পাবো, আমরা ই এর ভ্যালু পাবো রুট টু। এজন্য এ ধরনের অধিবৃত্তকে বলা হয় আয়তাকার অধিবৃত্ত। কি বলা হয়, বলা হয় আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত। ওকে, আচ্ছা তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো আমাদের কোশ্চেনে যেটা বলা আছে সেটা আসলে কি, একটা আয়তাকার অধিবৃত্ত। যেহেতু এটা একটা আয়তাকার অধিবৃত্ত, আমরা কি লিখে ফেলতে পারি, আমরা লিখে ফেলতে পারি এর ক্ষেত্রে ই এর ভ্যালু কত আসবে, ই এর ভ্যালু আসবে হচ্ছে আমার রুট টু, তাই না? আচ্ছা, এই যে ই এর ভ্যালু রুট টু আসলো, এখন আমাদের জানতে চাওয়া হয়েছে কি, আমরা একটু সেদিকে মনোযোগ দিব। জানতে চাওয়া হয়েছে যে শীর্ষবিন্দু দুইটির স্থানাঙ্ক কত। ঠিক আছে, শীর্ষবিন্দু দুইটির স্থানাঙ্ক কত। আচ্ছা, আমরা একটা এক্সট্রা তথ্য জানলাম। আচ্ছা, জানা কখনোই খারাপ না, জানা ভালো, এটা আসতেই পারে, আমাদের এমসিকিউতে আমরা জেনে রাখলাম। আমাদের জানতে চাওয়া হয়েছে শীর্ষবিন্দু দুটির স্থানাঙ্ক। যেহেতু এটা আমার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফরম্যাটে আছে, তাহলে নিশ্চয়ই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে, জিরো কমা প্লাস মাইনাস বি। কত হবে, জিরো কমা প্লাস মাইনাস বি। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ আর বি দুইটার ভ্যালুই আসলে ওয়ান হবে, কারণ এটাকে আমি এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়ান ইকুয়ালস টু ওয়ান। তাহলে এ বি দুইটার ভ্যালুই কত, দুইটার ভ্যালুই হচ্ছে আমার ওয়ান। তাহলে আলটিমেটলি আমার আনসার কত আসবে, আনসার আসবে হচ্ছে জিরো কমা প্লাস মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কত নম্বর অপশন, এটা হচ্ছে আমার এ নাম্বার অপশন। তাহলে আমাদের আনসার হচ্ছে জিরো কমা প্লাস মাইনাস ওয়ান। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। ওহ, দারুণ! পরবর্তী ম্যাথে আমাদের আসলে উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক বের করতে বলা হয়েছে, যে জন্য কিন্তু আমাদের ই এর মানটা জানতে হয়। তাহলে কিন্তু তোমাদের ভাইয়া আসলে এক্সট্রা কাজ করেনি, সে যা দরকার ছিল সেই মতো কাজ করে ফেলেছে। যাই হোক, আচ্ছা তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, এখানে আমাদের উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক বের করতে বলা হয়েছে। উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক দেখো, এই ধরনের ফর্মেটে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এরকম যদি থাকে, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কেমন আসে, উপকেন্দ্রের স্থানাঙ্ক আসে জিরো কমা উপকেন্দ্রের স্থানাঙ্ক আসবে জিরো কমা প্লাস মাইনাস বিই, তাই না? আচ্ছা, ইকুয়ালস টু জিরো কমা, দেখো বি এর ভ্যালু কত বের করেছিলাম আমরা, ওয়ান বের করেছিলাম।
তাহলে প্লাস মাইনাস 1 ইন্টু এর ভ্যালু কত বের করেছিলাম আমরা, এর ভ্যালু বের করেছিলাম আমরা √2, তাহলে √2, তাহলে আসলো কত 0, প্লাস মাইনাস √2। তাহলে আনসার হচ্ছে কত হবে, আনসার হচ্ছে হবে ডি নাম্বারটা। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। কি আছে এখানে, এখানে বলা আছে y²/64 - x²/36 = 1। এটি একটি অধিবৃত্তের সমীকরণ। এই অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কত, ই এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, y² - x² এই ফর্মেটে থাকলে আমাদের ই এর ফর্মুলাটা কেমন হয়? ই এর ফর্মুলাটা আসে হচ্ছে ই ইকুয়ালস টু রুট ওভার 1 প্লাস a²/b²। তাহলে √1 প্লাস a² এর ভ্যালু কত, a² এর ভ্যালু হচ্ছে 36, আর b² এর ভ্যালু কত, b² এর ভ্যালু হচ্ছে 64। তাহলে আনসার আসবে কত, আনসার আসবে হচ্ছে √100/64, √100/64। তাহলে আসছে কত আমার, এখানে আসছে হচ্ছে আমার 10/8, যেটাকে আবার যদি আমি হচ্ছে 2 দিয়ে কাটাকাটি করি থাকছে হচ্ছে আমার কাছে 5/4। তাহলে এটা আনসার কত হবে, আনসার হবে 5/4, মানে অপশন এ। 2, এই জিনিসটাকে আমাদের কত বানাতে হবে, 1 বানাতে হবে। তাহলে চলো বোথ সাইডে আমরা 2 দিয়ে ভাগ করে দিই। 2 দিয়ে ভাগ করলে কত আসবে, আসবে x²/1 মাইনাস y²/4 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু 1। ওকে, তাহলে আমাদের a এর ভ্যালু আর b এর ভ্যালু কত আসলো, a এর ভ্যালু হচ্ছে আসলো 1, আর b এর ভ্যালু আসলো হচ্ছে 2। x² - y², এই ফর্মুলাটা থাকলে আমাদের ই এর ফর্মুলাটা কেমন আসে, ই এর ফর্মুলাটা আসে হচ্ছে আমাদের ই ইকুয়ালস টু √1 প্লাস b²/a², তাই না? তাহলে এখানে আমরা যদি মান বসিয়ে দিই তাহলে পাবো কি 1 প্লাস 4/1, তো আলটিমেটলি পাচ্ছি আমি শুধুমাত্র √5, যেটা হচ্ছে আমাদের 1 প্লাস b²/a²। আচ্ছা, এখানে আহ আচ্ছা, তাহলে পরবর্তী ম্যাথে কি বলা হয়েছে আমরা একটু প্রশ্নটা পড়ি। বলা হয়েছে 2x² মাইনাস 8y² ইকুয়ালস টু 2। অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার মান কত হবে, উৎকেন্দ্রিকতার মান কত হবে? তাহলে চলো এটা আমরা সমাধান করে ফেলি। কি বলা আছে, 2x² মাইনাস 8y² ইকুয়ালস টু 2। বোথ সাইডে যদি আমরা 2 দিয়ে ভাগ করে ফেলি তাহলে আমাদের কাছে কত আসবে, আমাদের কাছে আসবে x²/1 মাইনাস y²/1/4 ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমরা a এর ভ্যালু জেনে গেছি, b এর ভ্যালু জেনে গেছি, সহজেই ই এর ভ্যালুটাকে বের করে ফেলতে পারবো। x² মাইনাস y² এই ফর্মেটে যদি থাকে তাহলে আমাদের ই এর ফর্মুলাটা কি আসে, ই এর ফর্মুলা আসে ই সমান √1 প্লাস b²/a² ইকুয়ালস টু 1 প্লাস b এর ভ্যালু হচ্ছে 1/4, b² এর ভ্যালু, আর আমাদের a² এর ভ্যালু কত, শুধুমাত্র 1। তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি কত, আলটিমেটলি আমি পাচ্ছি √1 প্লাস 1/4। তার মানে থাকছে কত, থাকছে হচ্ছে √5/2। √5/2 কত নম্বর অপশন আছে, আমাদের সি নম্বর অপশন আছে। তাহলে আমাদের সঠিক আনসার কত হবে, সঠিক আনসার হবে হচ্ছে √5/2। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। বলা হয়েছে কি, বলা হয়েছে x²/16 মাইনাস x²/16 মাইনাস y²/9 ইকুয়ালস টু 1 অধিবৃত্তটির দ্বিকাক্ষের সমীকরণ নির্ণয় করো। কার সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ, তাই না? আচ্ছা, দ্বিকাক্ষের সমীকরণের ফর্মুলা কি হবে, দেখো এটা কোন ফর্মেটে আছে, x² মাইনাস y² এই ফর্মেটে আছে। তাহলে নিশ্চয়ই দ্বিকাক্ষের সমীকরণের ফর্মুলা হচ্ছে, দ্বিকাক্ষের সমীকরণের ফর্মুলা হচ্ছে x সমান প্লাস মাইনাস a/e, তাই না? কিন্তু এটা বের করার জন্য সবার আগে আমাদের ই এর ভ্যালুটাকে বের করতে হবে। x² মাইনাস y² এই ফর্মেটের জন্য ই এর ফর্মুলা হচ্ছে √1 প্লাস b²/a² ইকুয়ালস টু √1 প্লাস, দেখো 1 প্লাস √b² + a², b এর ভ্যালু হচ্ছে 9 আর a² এর ভ্যালু হচ্ছে 16। তাহলে আমি পাচ্ছি কত, আমি পাচ্ছি আলটিমেটলি 5/4। ওকে, এবার আমি মানগুলো বসিয়ে দিই। আর এর ভ্যালু তো আমরা অলরেডি জানি, এর ভ্যালু কত, এর ভ্যালু এখান থেকে পাবো হচ্ছে আমি a ইকুয়ালস টু পাবো কত, a ইকুয়ালস টু পাবো 4। তাহলে আমি যদি এখানে সমাধান করি আসবে হচ্ছে প্লাস মাইনাস 4/e এর ভ্যালু কত, e এর ভ্যালু হচ্ছে 5/4, 5/4। তাহলে থাকছে কত, থাকছে হচ্ছে এখানে প্লাস মাইনাস 16/5। ওকে, তার মানে আলটিমেটলি
ইকুয়েশন দাঁড়াচ্ছে 5x ইকুয়ালস টু প্লাস মাইনাস 16। ইকুয়েশনটা তাহলে কত দাঁড়ালো? 5x প্লাস মাইনাস 5x ইকুয়ালস টু প্লাস মাইনাস 16, যেটা আমাদের কত অপশন আছে? সেটা হচ্ছে আমাদের বি নাম্বার অপশনে আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? বি, 5x ইকুয়ালস টু প্লাস মাইনাস 16। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে বলা হয়েছে কি? এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16। এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়ালস টু 1 অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার মান কোনটি? উৎকেন্দ্রিকতা বা ই এর মান কোনটি? তাহলে চলো আমরা বের করে ফেলি। দেখো এখানে কোন ফর্মেটে আছে? এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মেটে আছে। তার মানে এখানে ই এর ভ্যালু কত আসবে? ই এর ভ্যালু আসবে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এই ফর্মেটে। সেটা কত? রুট ওভার 1 প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত আসবে? 16, আর এ স্কোয়ার ভ্যালু আসবে 9। 16/9, যেটা হচ্ছে আমার 5/3 এর সমান। তার মানে এখানে উৎকেন্দ্রিকতার ভ্যালু কত? 5/3। তাহলে ই নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে চলো আমরা সামনে আগাই। 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? আচ্ছা, 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4। কি করব? বোথ সাইডে আমি 4 দিয়ে ভাগ করে দিব। 4 দিয়ে ভাগ করলে আমার কত থাকে? এখানে থাকে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 1। তার মানে এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 2, বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4। আর এই ফরম্যাটের জন্য আমাদের ই এর ফর্মুলা কি আসে? এই ফরম্যাটের জন্য আমাদের ই এর ফর্মুলা আসে রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে 1 প্লাস বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4, আর এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে কি? 2। ঠিক আছে, তাহলে এটা আমি যোগ করলে কত আসবে? আসবে হচ্ছে রুট ওভার 1 প্লাস 2 মানে রুট ওভার 3। তাহলে ই এর ভ্যালু কত বের করেছি আমরা? √3, যেটা হচ্ছে আমাদের ডি নাম্বার অপশন। তাহলে এখানে আনসার হচ্ছে ডি। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথ আর নেই। তোমাদেরকে অভিনন্দন, তোমরা এ যাত্রাতেও আমাদের এই ক্লাসটি সম্পূর্ণভাবে দেখে আমাদের সাথে থেকেছো। আশা করি তোমরা অধিবৃত্তের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং সেখান থেকে আসলে কোন কোন ম্যাথ আসে তা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসেও নিমন্ত্রণ দিয়ে আজকের ক্লাস এখানেই রাখছি।